দেখুন বিজেপি যেটা বলে সেটা করে দেখায়। भाइयों बहनों, यहां की निर्मम सरकार ने बंगाल के युवाओं को पलायन का अभिशाप दिया है। সেই 92 সাল থেকে দলটা করছি। তো আমি দলের কাছে কোনোদিনও কিছু চাইনি, কিন্তু দল আমাকে প্রচুর দিয়েছে। আসল পরিবর্তন আনবে এবার, বাংলা গেরুয়া রঙে মেতে উঠবে আবার আমার সোনার বাংলা। সাধারণ মানুষ, ভোটার এক কথায়, তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। দেখুন যুব সমাজ সব বোঝে, ভাতা তো একটা লালিপপের মতো। তো এইটা সবাই বোঝে, ভাতাটা নিয়েও নেবে, কারণ তাদের পয়সা তারা ঘুরপথে পাচ্ছে। কিন্তু একটা ভাতা দিয়ে একটা যুব সমাজকে কখনো টিকিয়ে রাখা যায় না। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, বিশেষ করে কুমারগঞ্জ, এগুলো কৃষিভিত্তিক এলাকা। এখানে কৃষিভিত্তিক যদি ছোট ছোট কলকারখানা করা যায়, তাহলেই কর্মসংস্থানের সমস্যাটা মিটবে, ভাতার কোনো প্রয়োজন হবে না। বালুরঘাটে আমি গেছিলাম একটা বর্ডারের একটা রিপোর্টিং এর জন্য। তো বর্ডারে যাওয়ার সময় ওখানে গিয়ে কোথায় থাকবো, কাকে আমাদের হেল্প করবে, সেটা আমি বুঝতে পারছিলাম না। তখন এই দাদার সঙ্গে আলাপ হয়, শুভেন্দুদার সঙ্গে। শুভেন্দুদাকে দাদা শুধু নয়, একটা ভদ্র মানুষ, একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, যিনি বালুরঘাট তথা রঘুনাথপুর এলাকার ভীষণ প্রিয়। আর এই রাজনীতির মধ্যে থাকলেও কি হবে, তিনি এখনো স্বচ্ছ মূর্তি। এবং আমাদের রাজনীতিতে এরকম মানুষই দরকার, যে মানুষগুলোকে এখনো আমাদের সমাজটাকে পরিবর্তন করবে, যে মানুষগুলোকে দেখে ইয়াং জেনারেশনটা এগিয়ে আসবে। সেই মানুষটা আর কেউ নয়, শুভেন্দু সরকার। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প, আজকে আমার দাদা শুভেন্দুদা, যে মানুষটাকে 6 মাস আগে আমার পার্কশিট অফিসে গেছিল এবং আমি বলেছিলাম দাদা তুমি একদিন আসবে। নমস্কার, ট্রাভো পডকাস্টে জীবনের গল্প আপনারা দেখবেন। আমাদের অতিথি শুভেন্দুদা, শুভেন্দু সরকার। যখন 6 মাস আগে আপনি আমার পার্কশিট অফিসে এসেছিলেন, তখন আপনাকে আমি বলেছিলাম যে প্রচার বিমুখ আপনি খুব তৈরি করছেন। বালুরঘাট শহরটা এখন সারা পশ্চিমবঙ্গ তথা ভারত চেনে ভারতীয় জনতা পার্টির সভাপতির নাম হিসেবে। কিন্তু এই বড় বড় নেতাগুলো তৈরি হওয়ার পেছনে যে মানুষটা নিরলস পরিশ্রম করে, সেই মানুষটা কিন্তু সামনে আসছিল না। তা আমি বলেছিলাম দাদা একদিন আপনি ভোটে দাঁড়ান উন্নয়ন। তো সেদিন আপনি হেসেছিলেন, বলে না আমি পেছনে থাকবো। কিন্তু আজকে প্রথম প্রার্থী পদে দেখলাম আপনার নামটা কুমারগঞ্জে। কি অনুভূতি আপনার? দেখুন সেই 92 সাল থেকে দলটা করছি। তো আমি দলের কাছে কোনোদিনও কিছু চাইনি, কিন্তু দল আমাকে প্রচুর দিয়েছে। আজকে অবধি না চাইতে সব দিয়েছে, কিন্তু এই প্রার্থী করাটা আমার কাছে আরো বড় প্রাপ্তি মনে হয়েছে, যে আমাকে একজন যোগ্য হিসেবে আজকে যখন নতুন করে সরকার করছে, সেই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, বিজেপির সরকার হচ্ছে, সেই সময় সেখানে অন্তর্ভুক্ত করার মতো সিদ্ধান্ত একটা নিয়েছে যখন পার্টি, এর জন্য একটা আলাদা অনুভূতি হচ্ছে এবং তাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপনও করছি। কুমারগঞ্জ গত যখন নির্বাচন হয় গতবার, ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিলেন 35%। সেখানে তৃণমূল 53 বা 55 হবে এরকম। এই 20%-এর ডিফারেন্সটা, যেখানে সংখ্যালঘু ভোট বেশি, তো সেখানে আপনার এই জেতার সাফল্য বা জেতার এটা কিভাবে হবে, মানে কি ভাবছেন আপনি? না দেখুন, সাধারণ মানুষ, ভোটার এক কথায়, তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমরা যদি একটু অ্যানালিসিস করি, দক্ষিণ দিনাজপুরের মাটি ভারতীয় জনতা পার্টির মাটি। আমরা কুমারগঞ্জে একটু পিছিয়ে থাকি, মানে এই নয় যে কুমারগঞ্জের মানুষ আমাদের সাথে নেই, ভোটার আমাদের সাথে নেই। কুমারগঞ্জের সবাই আছেন, কিন্তু আমাদের পুরোপুরি ভরসা করতে পারেননি বিগত নির্বাচনগুলোতে। কিন্তু এবার তারা ভরসা করেছে, বিজেপির সরকার হবে তারা নিশ্চিত হয়েছেন। সেজন্য এখান থেকে আমাকে যখন প্রার্থী করা হয়েছে, সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে এবং করবে, এবং এখান থেকে জিতে আসবো, এটা আমি নিশ্চিত হয়েছি। আপনি তো জেলা সভাপতিও ছিলেন, এবং আমি শুনলাম ওখানে, আমি যখন গেছিলাম আরেকবার হিলি বর্ডারে, সংখ্যালঘুরাও আপনাকে ভালোবাসে খুব, দেখলাম। তো এই ভালোবাসাই হয়তো আপনাকে জিতিয়ে দেবে। দেখুন আমি তো খুব ছোট্টবেলা থেকে কাজ করে এসেছি বুথ স্তর থেকে।
মন্ডল স্তরে কাজ করার সুবাদে হুম। আমার বাড়িটা হাসপাতালের পাশে, তো এখানে বহু কার্যকর্তারা আসতেন তারা চিকিৎসার জন্য। তো সেখানে তো স্বাভাবিকভাবে মুসলমান আমার সব বন্ধুরাও থাকতেন। হুম। তো মানুষের জন্য কাজ করেছি। তো তার একটা প্রতিফলন আছে সমাজে। নিশ্চয়ই। তারা কি বলে আর কি ভাইব্রেশনটা গেছে Vibration। যে না এই মানুষটি সকলের জন্য কাজ করে। তো এটা একটা আমার কাছে অ্যাডভান্টেজ এবং আমার মনে হয়েছে যে ওখানকার মানুষ থাকবে সেখানে কোনো ধর্ম বলে আলাদা কোনো বিষয় নাই। ভোটাররা বিজেপির সাথে থাকবে আর আমাকে যখন পেয়েছে আলাদা একটা তাদের মধ্যে অনুভূতি কাজ করবে বলেই আমার মনে হচ্ছে। এবার এবছর ভালোবাসাই জিতিয়ে দেবে আপনাকে ১০০ বার এটাই। ভরসা। সংখ্যালঘু সাধারণ মানুষ সবার। না, না, দেখুন কিছু ক্ষেত্রে তো কোনো ব্যক্তিত্বের উপরেও নির্ভর করে। নিশ্চয়ই, আমার নিশ্চয়ই। এটুকু বিশ্বাস হুম, যে আমাকে কুমারগঞ্জের মানুষ সমভাবেই ভালোবাসে। 100%। যেমন বালুরঘাটের মানুষ ভালোবাসে, ঠিক। একইভাবে কুমারগঞ্জের মানুষও ভালোবাসেন। ঠিক বলেছেন, একদম ঠিক। বর্তমান সরকার এই নির্বাচন ঘোষণার আগেই ভাতা দেওয়া শুরু করেছে, অনেকগুলো ভাতা শুরু করেছে, যেমন তার মধ্যে একটা ছিল বেকার ভাতা, টাকাটা চলে এসছে। তো আপনার কি মনে হয়, ভাতা দরকার না কর্মসংস্থান দরকার? দেখুন যুব সমাজ সব বোঝে। ভাতা তো একটা লালিপপের মতো। তো এইটা সবাই বোঝে, ভাতাটা নিয়েও নেবে কারণ তাদের পয়সা তারা ঘুরপথে পাচ্ছে। কিন্তু একটা ভাতা দিয়ে একটা যুব সমাজকে কখনো টিকিয়ে রাখা যায় না। সেজন্য ভাতা কখনোই মূল অস্ত্র হতে পারে না, কর্মসংস্থানই মূল অস্ত্র। কর্মসংস্থান করতে গেলে সবসময় সরকারি চাকরি হবে এমন নয়। হুম। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা বিশেষ করে কুমারগঞ্জ এগুলো কৃষিভিত্তিক এলাকা। এখানে কৃষিভিত্তিক যদি ছোট ছোট কলকারখানা করা যায় তাহলেই কর্মসংস্থানের সমস্যাটা মিটবে, ভাতার কোনো প্রয়োজন হবে না। তো কুমারগঞ্জের সম্বন্ধে কিছু ভাবছেন? মানে ওখানে যদি আপনি জিতে আসেন, কোনো পরিকল্পনা করছেন? দেখুন বামের আমলেও কিছু কাজ করেনি, তৃণমূল তো একদমই করেনি। এরা চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তো ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র নরেন্দ্র মোদী যেটা বলেন, এটা মানুষের মধ্যে বিশ্বাস হুম। যোগ্যতা বাড়িয়ে দিয়েছেন, মানুষ ভরসা করেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা আম, ইয়ে। তো তাতে সেই যে ভাবনাটা সেটা আমরা ওখানে প্রতিফলিত করব। যে কাজগুলো নরেন্দ্র মোদীর জন্য রাজ্য সরকার আটকে দিয়েছে সেই কাজগুলো ওখানটা আমি করব। যেমন আয়ুষ্মান ভারত বন্ধ হয়ে যাচ্ছে, এখন শুরু হচ্ছে। আপনি জানেন আমার যেহেতু যে বললাম হাসপাতালের হুম। পাশেই বাড়ি, হুম। মানুষরা কতটা নিরুপায় হয়ে হুম। থাকে বালুরঘাটের মতো জায়গায়। হুম। তাদের মৃত্যুকে তারা বরণ করে নেয় হুম। শুধুমাত্র তারা উন্নত হুম। চিকিৎসা পায় না জন্য, আর্থিক অনটনের জন্য তারা বালুরঘাটের হাসপাতাল যেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে নামে, না, সেখানে কোনো কাজের হয় না। কাজে। তো এই আয়ুষ্মান ভারতের কার্ড ভারতীয় জনতা পার্টির সরকার এলে দিয়ে দেবে এবং গরিব মানুষ এর দ্বারা উপকৃত হবে। তাদের উন্নত চিকিৎসার জন্য যা যা করা সেই অর্থ দিয়ে তারা করতে পারবে। এই যে সরকারটা ছিল, তারা হাফ ডজন মন্ত্রী আমলা জেলে ছিল, আবার তারা বেলেও বেরিয়ে এসছে, ঘুরছে, আবার প্রার্থীও হবে। যদি 2026-এ ভারতীয় জনতা পার্টি জিতে আসে, তাহলে কি এই পরিবর্তন হবে? দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন হবে? এখন বিজেপি যেটা বলে সেটা করে দেখায়। গোটা ভারতবর্ষে এখন 21টি রাজ্যে বিজেপি এবং এনডিএ শাসিত সরকার চলছে। সেখানে দেখুন দুর্নীতি আজকে 0 জায়গায় পৌঁছেছে। কারো ক্ষমতা নেই যেন বিজেপির সরকারের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে, দুর্নীতির ঠিক। কথা বলতে। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সরকার গঠন, মায়ের বোনেদের জন্য নিরাপত্তা, এটা প্রাথমিকতা। কিছু কিছু দেখা গেছে, যেমন আপনি আরজি কর ঘটনা, ল কলেজের ঘটনা, একটার পর একটা আপনার সন্দেশখালী ঘটনা, এটা সাধারণ মানুষ বেরিয়ে এসছে, রাস্তায় বেরিয়ে এসছে, প্রতিবাদ হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে না বিদেশেও প্রতিবাদ হয়েছে। তার প্রভাব কিন্তু কোর্টেও পড়েনি বা সেই বিচারটাও হয়নি। এই যে বিচার ব্যবস্থা, এইটারও কি পরিবর্তন হবে? দেখুন বিচার ব্যবস্থা নিয়ে তো আমি বলতে পারি না, বিচার ব্যবস্থা স্বতন্ত্র একটা বিষয়। হুম। কিন্তু বিচার ব্যবস্থাকে যারা প্রভাবিত করে, অর্থাৎ তাদের কাছে মেটেরিয়ালকে সাপ্লাই দিচ্ছে, ইনভেস্টিগেশন কারা করছে, সেই জায়গাটা যদি স্বচ্ছতা আনা যায় তাহলে বিচার ব্যবস্থাতেও স্বচ্ছতা এসে যাবে। স্বাভাবিকভাবে বিজেপির এটাও প্রাথমিক কাজ। প্রাথমিক কাজ। তার উদাহরণ আছে, আপনি দেখুন না আজকে উত্তরপ্রদেশে কি অবস্থা হয়েছে। হুম। ওখানে তো কেউ দুর্নীতি করার, অন্যায় করার কোনো সাহসই পাচ্ছে না। হ্যাঁ। তো বিজেপির এটা মিশনের মধ্যে আছে, বিজেপির প্রাথমিকতার মধ্যে এটি আছে।
আমার দেখেছি আমি বালুরঘাট বা আপনার যেখানে ভোটে দাঁড়াচ্ছেন সেই অঞ্চলের ছেলেমেয়েরা সব পড়াশোনা করার জন্য কলকাতায় আসে, চাকরির জন্য কলকাতায় এসে যায়। তো এই স্কলার ছেলে মেয়ে, ভালো ওই ছেলে মেয়ে, আপনার কোনো পরিকল্পনা আছে যে কুমারগঞ্জের জন্য কিছু করবেন, শিক্ষা বা কর্মসংস্থান? নরেন্দ্র মোদীর যে মিশন হুম। এবং বিজেপি যেটা বলে যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, তার জন্য যে আমরা গান্ধীবাদী অর্থনীতিতে বিশ্বাসী। ছোট ছোট কুটির শিল্প থেকেই যে গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হয়, সেটা ভারতীয় জনতা পার্টির একদম একটা মিশন। এবং আমি দায়িত্ব পাবার পরে এখানকার মানুষ আমাকে জিতিয়ে আনবে এবং সরকার তো বিজেপির গঠন হচ্ছেই, সেই সরকারের প্রাথমিক কাজ হচ্ছে এখানকার বেকার যুবকদেরকে স্বস্থানে রাখার জন্য যা যা করার দরকার, যেমন যারা প্রযুক্তিতে যারা সেই নিয়ে পড়াশোনা করে সেখানে প্রযুক্তি হাব করা। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি কুমারগঞ্জ এলাকায় যদি কোনোদিন আসেন দেখবেন প্রচুর হস্তশিল্পের কাজ আছে, কুটির শিল্প। কুটির শিল্প, হস্তশিল্পও আছে বিখ্যাত। এখানকার বেশ কিছু শিল্পী আছে যারা ম্যাট তৈরি করে, যেটা আরব আমের চাইতে রপ্তানি হয়। আচ্ছা, আপনি গিয়ে দেখতে পাবেন, Export এবং হচ্ছে। এক্সপোর্ট উন্নত মানের, তারা বাহ। শিখে এসেছে কাজ, তারা বাড়িতে বসে কাজ করছে। হুম। এইটাকে আরো বিকাশ ঘটানো যেতে পারে, কুটির শিল্পকে বিকাশ ঘটানো যেতে পারে, কৃষিকাজ। কৃষিকাজটাকে আরো উন্নত করা যায়। কৃষি মান্ডি বলে তো এরা কিছুই করেনি, কৃষি বাজার কেন, ওরা তো একটা তৈরি করেছিল। ওগুলো লোক দেখানো পয়সা পকেটস্থ করার জন্য কিছু একটা বিল্ডিং খাড়া করে দেওয়া, ওখানে কেউ যায় না, কোনোদিন কেউ কিছু করেনি। এইটাকে বাস্তবে রূপ দিয়ে কৃষির উপরে জোর দিয়ে ওখানে মানে অর্থনীতিটাকে চাঙ্গা করাই মূল কাজ। এবং একটা হচ্ছে চাল, আপনাদের ওখানে যে খুব বিখ্যাত চালগুলো আছে। দেখুন, এই কুমারগঞ্জ বিধানসভাটা যে এলাকায়, আমাদের ওখানে একটা শম্পা বলে একটা চাল তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, ওখানে কাটারি বলে একটা চাল, যেগুলো লোকালে আছে। ওখানে যে আমাদের গোবিন্দভোগ, গোবিন্দভোগ এগুলো উন্নত চাল এখানে আছে। শুধু মার্কেটিং নেই জন্য, মার্কেটিং করতে পারে না, এখানে ব্যবস্থা সেই রকম নেই জন্য এর যে সঠিক মূল্যটা এরা পায় না, কৃষকরা তার সঠিক মূল্য পায় না। এই যদি একটা ব্যবস্থা ওখানে করা যায় তাহলে তারা মূল্য পাবে এবং এই শিল্পটাকেও আগামী দিনে ছেলেপেলেদের জন্য ভবিষ্যৎ দিশা দেখাবে। আচ্ছা। তাহলে পরিবর্তন 2011-তে যেটা বলছিল যে সরকার এখন টিকে আছে, এই পরিবর্তন করে আদৌ পরিবর্তন হয়? এ তো মানুষের কাছে ওই একটা কি বলবো আর কি, এটা কথার কথা ওরা বলেছে। পরিবর্তন তৃণমূল সরকার কি করেছে? ওদের নেতাদের পরিবর্তন করেছে। হুম। আপনি 2011 সালের যে নেতাগুলো, আমি নাম বলতে চাই না ব্যক্তিগতভাবে, তৃণমূলের হুম। সবাই বলে, ওরাও বলে যে আজকে ওরা কোথায় ছিল আর আজকে 15 বছরে কোথায় দাঁড়িয়েছে। পরিবর্তন হয়েছে শুধু তৃণমূল নেতাদের, তৃণমূলের যারা বিভিন্ন সুবিধাভোগী তাদের। বাস্তবে সাধারণ মানুষের জন্য কোনো পরিবর্তন হয়নি। এরা ওই ভেগ ধরে শুধু এটা না বলে বেরিয়েছে, কিছু কাজ হয়নি। আসল পরিবর্তন হবে এবার, না 34 বছরের বামফ্রন্ট, না এই 15 বছরে, প্রায় 49 বছর ধরে এই পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুরকে আরও কি করে পেছানো যায় তার ব্যবস্থা এই দুটো রাজনৈতিক দল বলেছে। আমাদের সরকার মে মাসে হচ্ছে এবং সেখানে আমরা যখন এসে যুক্ত হব, সেইখানটাতে ওই গ্রামীণ ক্ষেত্রের বিকাশ ঘটিয়ে ছেলেদেরকে ঘরে রাখার ব্যবস্থাটা প্রাথমিক কাজ হবে আমার। এটা তারা ঘরে থাকবে, তারা কাজের সঙ্গে যুক্ত থাকবে। আপনি যেখানে এবছর দাঁড়াচ্ছেন সেটা বর্ডার অঞ্চল, প্রতিবেশী একটি দেশ থেকে উদ্বাস্তুরা ঢুকে আসে এবং সেটাকে জনবিন্যাস অন্যরকম চেঞ্জ হয়েছে, জিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রবলেম হচ্ছে, নিরাপত্তারও প্রবলেম হচ্ছে। তো আপনার কোনো পদক্ষেপ নিচ্ছেন বা কিছু ভাবছেন এটা নিয়ে? দেখুন, আমি এই স্থানীয় যারা আছেন সংখ্যালঘুরা, তাদের মুখেও শুনেছি, তারাও আতঙ্কিত যে দেশ ভাগের পর যারা ও দেশে চলে গেছিল সেই সকল লোকেদের এখানে আসার দরকার নেই। তারা অন্যায়ভাবে ঢুকে গিয়ে এখানকার জনবিন্যাসকে নষ্ট করছে, তাদের কর্মসংস্থানটাকে তাই সেখানে ভাগ বসাচ্ছে, সেজন্য তারাও চিন্তিত। তো স্বাভাবিকভাবেই সেখানেকার ডেমোগ্রাফি বদল হচ্ছে, সেটা শুধু যে আমরা চিন্তিত তাই না, স্থানীয় যারা সংখ্যালঘু ভাইরা আছে তারাও চিন্তিত। সেজন্য এটাও রোধ করার প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সেটাও সঠিক থাকে, তার জন্য যে কাজগুলো ভারতীয় জনতা পার্টি করে সেগুলো করবে। আমি স্থানীয় বিধায়ক হিসেবে ওখানে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায়, যাতে ওখানে নিরাপত্তা হীনতায় না ভোগে, সেগুলো আমাকে দেখতে হবে।
তার জন্য ভারত সরকার এবং বিজেপির পরিচালিত যে এখানকার সরকার হবে, তো সেই সরকারের কাজ হবে আইন শৃঙ্খলাটাকে ঠিকঠাক রাখা। মানে ডাবল ইঞ্জিন সরকার। আর ডবল ইঞ্জিন সরকার। এই যে ডাবল ইঞ্জিন সরকার, এটা হলে এর মানে কি হতে পারে, মানে বেশি কি হতে পারে? মানে এটা তো আমাদের কাছে ওই একটু বলার কথা নয়। হুম। ডাবল ইঞ্জিন সরকার হলে তার কি লাভ পাওয়া যায়, কুমারগঞ্জের আমার যুব ভাইরা জানে। আপনি যদি ওখানে যান, যুবক ছেলেরা সবাই আজকে কোথায় যাচ্ছে? গুজরাট যাচ্ছে, গুজরাট। রাজস্থান যাচ্ছে। কুমারগঞ্জের আমি একাধিক গ্রামে ঘুরতে ঘুরতে আমি তাকিয়ে দেখি বাড়িগুলো, যে বাড়িগুলোর মিদনাপুর, বহরমপুর, বিভিন্ন পশ্চিমবাংলার অন্য জেলায় দেখতাম যে বিশাল বিশাল বাড়ি, আর সেই গ্রামীণ মাঠের মধ্যে করেছে। তো এখনো এইসব বাড়িগুলো হচ্ছে। তো তাদের জিজ্ঞেস করি, ভাই এরা কোথায় থেকে পয়সাটা পাচ্ছে? বললো না, এই বাড়ির ছেলেগুলো গুজরাটে কাজ করে, এই বাড়ির ছেলেগুলো কেউ রাজস্থানে করে, মধ্যপ্রদেশে করে। তো এই যে ছেলেদের সঙ্গে যখন আমি কথা বলে দেখেছি, তারা বলছে, দাদা আমরা তো বিজেপি পরিচালিত সরকারের রাজ্যে গিয়ে আমরা ইনকাম করে আনছি, ইনকাম করে আসছে। তো বিজেপি কি সরকার এলে কিভাবে মানুষের হাতে কর্মসংস্থান দেয় আমরা দেখেছি। সেন কুমারগঞ্জে পশ্চিমবাংলায় সরকার আসবে বিজেপির, আর আমরা ঘরে বসে ইনকাম করবো, এই বাড়ি তৈরি করতে গিয়ে যে পয়সা আমাকে গুজরাটে গিয়ে কামাতে হবে না, এখানেই পারবো। তো তারা দেখেছে, তারা সেইটাতে অবলম্বন করবে, সেটা তারা নেবে, সেইভাবে কাজ করবে। একটা কথা বলুন, এই যে সংখ্যালঘু বিদ্বেষী, মানে ভারতীয় জনতা পার্টি মানে একটা উগ্র হিন্দুত্ববাদ, এটা একটা প্রচার আছে, এই সম্বন্ধে আপনার কি প্রচার কে করে? বিজেপি কোনোদিনও বলেছে যে আমরা ভেদাভেদ করি? আপনারা অটল বিহারী বাজপেয়ী সরকার দেখবেন, নরেন্দ্র মোদীর আজকে সরকার দেখছেন, প্রায় 12 বছর হয়ে গেল, কোথাও দেখেছেন বিভেদের রাজনীতি হয়েছে? বরং মুসলিমরাই বেশি করে উপকৃত হয়েছে নরেন্দ্র মোদীর বিভিন্ন যোজনাতে। সব যোজনা, আমি নাম ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্য এটা বিরোধী পক্ষের হাতে যখন কোনো অস্ত্র থাকে না, তাদের মাটির তলা, পায়ের তলার মাটি যখন খসে পড়ছে, তখন ওই একটাই ওরা বাক্য বলে, সিপিএমও বলতো, আজকে তৃণমূলও বলছে, যে এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী, এরা অমুক। এইসব এগুলো মানুষ আজকে শিক্ষিত যুব সমাজ, মুসলিমের যে শিক্ষিত ছেলেরা যারা পড়াশোনা করেছে, বিভিন্ন জায়গায় কাজের জন্য গেছে, তারা এটাকে মনে করে না। তারা ভাবে যে বিজেপি মানে বিকাশ, বিজেপি মানে সেখানটাতে সুশাসন, বিজেপি মানে কর্মসংস্থান। দেখতে থাকুন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।